তখন মোবাইলটা নিয়ে নিলাম আর বললাম, ম্যাম জিএফ না, আবার জিএফ এর মতো। মেয়েটা আমাকে পছন্দ করে, তবে আমিও করি, কিন্তু বলতে পারছি না। আচ্ছা, আপনারা ছেলেরা নিজেদের কি ভাবেন? মেজাজটা খারাপ হয়ে গেল। তখন আমরা আবার কাজে মনোযোগ দিলাম। এভাবে কাজ শেষ করতে করতে রাত 12টা বেজে যায়, আর ম্যাম আসতে দেয় নাই। গেস্ট রুমে থাকতে হয়েছে। পরের দিন সকালে অফিসে গেলাম, আর গেস্ট আসলো। আমরা মিটিং করলাম এবং সেই ডিলটাও ফাইনাল হলো। আজ ম্যাম অনেক খুশি, কারণ তার 2টা ডিল ফাইনাল হলো। এভাবে সারাদিন কেটে গেল। রাতে যথারীতি হাসপাতালে গেলাম, আর রিপোর্টগুলো ডাক্তারকে দেখালাম। ডাক্তার রিপোর্টগুলো দেখতে লাগলো। হঠাৎ ডাক্তার বলল, আপনার পরিবারের কাউকে ডাকেন, স্ত্রী বা বাবা মা। ডাক্তার, আমার কেউ নেই এই পৃথিবীতে। কি হয়েছে সেটা আমাকে বলেন। দেখলাম ডাক্তার কেমন যেন করছে। তখন আমি বললাম, কি হলো ডাক্তার, কিছু বলছেন না যে? আপনি আমাকে বলতে পারেন, আমার কেউ নেই। কিভাবে যে বলি, আর আপনার যেহেতু কেউ নেই, তাহলে তো আপনাকে বলতেই হবে। আসলে আপনার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাই আপনার এমন ব্যথা করে, আর খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। তার জন্য প্রায় 1 লক্ষ টাকার প্রয়োজন, আর সেটাও 1 মাসের মধ্যে। এসব শুনে আমার পুরো দুনিয়াটাই যেন কেমন বদলে গেল। আমার এক কিডনি ড্যামেজ হয়ে গেছে। তখন ডাক্তার আবার বলল, যদি একটা কিডনি ম্যানেজ করতে পারেন, তাহলে তো আপনার আর কোনো সমস্যা হবে না, আর না হলে বাকি কিডনি দিয়ে বাঁচতে পারবেন, সমস্যা হবে না। তারপর আমি বাসায় চলে আসি। ডাক্তার কিছু মেডিসিন লিখে দিল, সেগুলো নিয়ে বাসায় চলে আসলাম। কি করব বুঝতে পারছি না। এত টাকা এখন একসাথে কোথা থেকে পাবো? কে দিবে আমাকে এত টাকা? কার কাছে চাইবো? এই শহরে তো আমার আপন বলতে কেউ নেই। কার কাছে চাইবো আমি এতগুলো টাকা? তারপর বাড়িওয়ালার কাছে গেলাম, গিয়ে বললাম, আঙ্কেল একটা কথা বলবো, যদি অনুমতি দিতেন। বলো, কি বলবে? আসলে আঙ্কেল, আমার 1 লক্ষ টাকা খুব দরকার, যদি একটু ম্যানেজ করে দিতেন। আর আপনার কাছে থাকলে দেন, আমি আবার কিছুদিনের মধ্যেই দিয়ে দেব। দেখো বাবা, এই শহরে কেউ কারো না, বা কেউ কাউকে বিশ্বাসও করে না। আর এ তো অনেকগুলো টাকা, আমার কাছে তো এত টাকা নেই। তুমি অন্য জায়গায় চেষ্টা করো। তখন এক প্রকার আশাহারা হয়ে সেখান থেকে চলে আসলাম। এখন আর কার কাছে চাইবো? এই শহরে আমি মাত্র 3টা মানুষকে চিনি। এক হচ্ছে এই বাড়িওয়ালার কাছে নাকি টাকা নেই, আর থাকলেই বা কি আমাকে দিবে। আর হচ্ছে কি স্নেহা, তার কাছে তো চাওয়াই যাবে না, কারণ সে আমাকে দেখতেই পারে না। আবার এতগুলো টাকা। এখন একটাই অপশন, আর সেটা হচ্ছে রিয়া ম্যাম। কিন্তু রিয়া ম্যাম কি আমাকে টাকা দিবে? তবু একবার বলে দেখি। তাই রেডি হয়ে অফিসে চলে গেলাম, গিয়ে কাজ করতে লাগলাম। সাহস করতে পারছি না, আর ম্যামকেই বা কি বলবো? যদি জানতে চাই এতগুলো টাকা দিয়ে কি করবো তখন? যাই হোক, এখন তাড়াতাড়ি টাকা জোগাড় করতে হবে, আর কিছুদিনের ছুটি নিতে হবে। তারপর ম্যামের কেবিনে গেলাম অনুমতি নিয়ে। তখন ম্যাম বলল, কি মিস্টার অনিক, কিছু বলবেন নাকি? আসলে ম্যাম, কথাটা যে কিভাবে বলি, আমার কিছু টাকা দরকার। কি করবেন এবং কত টাকা? আসলে ম্যাম, 1 লক্ষ টাকার মতো, আর টাকাগুলো দিয়ে একজনের চিকিৎসা করব। আর আমার প্রায় 7 দিনের মতো ছুটি দরকার, যদি একটু দয়া করে দিতেন। বুঝলাম, কিন্তু এতগুলো টাকা আপনাকে দিব যদি হারিয়ে যান পরে? ম্যাম, এতদিনে আমাকে এই চিনছেন? আচ্ছা, কি করতে হবে সেটা বলুন। তখন ম্যাম আমার সামনে একটা দলিল দিয়ে বলল, এখানে একটা সাইন করেন, তাহলেই হবে। তখন আমি আর কিছু না বলে সাইন করলাম, আর ম্যাম 1 লক্ষ টাকার একটা চেক দিল আর বলল, এই নেন, আর মনে থাকে যেন, মাত্র 7 দিন। ধন্যবাদ ম্যাম। হয়তো এই 7 দিনে কোনো কথা হবে না, আর যদি মারা যায় তাহলে ক্ষমা করে দেবেন। এটা বলে চলে আসলাম অফিস থেকে। জানি না আর বেঁচে থাকবো কি না। তারপর বাসায় আসলাম, আর একটা গল্প পোস্ট করলাম, আর এটাও বলে আসলাম কিছুদিন হয়তো গল্প পোস্ট করতে পারবো না, আমি একটু অসুস্থ। এটা বলে কিছু সময় ফেসবুকের নোটিফিকেশন দেখতে লাগলাম। হঠাৎ সেই মেয়েটা আবার মেসেজ দিল আর বলল, তেমন কিছু না, আপনাকে বললে হয়তো আপনি টেনশন করতেন, তাই বলে নেই। এই, আপনার সমস্যা কি? আপনার পিছনে যে এতদিন পড়ে আছি, কিন্তু তুই তো আমাকে পাত্তাই দিস না। তুই অসুস্থ, সেটা আমাকে বলার প্রয়োজন মনে করলি না? আমি একটু অবাক হলাম। এই প্রথম এই মেয়েটা আমাকে তুই করে বলল। শুনেছি মানুষ রেগে গেলে সত্যি কথা বলতে শুরু করে। তখন আমি বললাম, শুনেন একটা কথা, আমি আগেই বুঝেছিলাম আপনি আমাকে পছন্দ করেন। আসলে সত্যি বলতে আমিও আপনাকে পছন্দ করি, কিন্তু কি হবে,
আমার জীবনটা আর সাধারণ 10টা মানুষের মতো না, আমার জীবনটা পুরাই ভিন্ন। জানি না আর কতদিন বাঁচব, একটা অপারেশন করাতে হবে। তাই আমার এই নষ্ট জীবনে আপনাকে জড়াতে চাই না। আর হয়তো কিছুদিন কথা হবে, যদি বেঁচে থাকি তাহলে হয়তো কথা হবে, দোয়া করবেন। তখন মেয়েটা আমাকে নানা রকম কথা বলছে, আমার ঠিকানা দিতে আর পিক দিতে আর সাথে নাম্বারটা। কিন্তু আমি আর কিছু না বলে চলে আসলাম অনলাইন থেকে আর চলে গেলাম হাসপাতালে। গিয়ে ডাক্তারের সাথে কথা বললাম আর বললাম অপারেশন রেডি করতে, আমি টাকা রেডি করেছি। আচ্ছা, আমি সব কিছু করছি, আগামীকাল সকালে আপনার অপারেশন হবে। তারপর সেখান থেকে চলে আসলাম আর বাসায় এসে মায়ের ছবিটা নিয়ে বসলাম আর চোখ দিয়ে অজুরের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আজ আমি কত একা, নেই কোনো আপন মানুষ। এই শহরটা আমার কাছে আজ কত ছোট মনে হচ্ছে এই শহরটা জনমানবহীন একটা শহর। আজ আমি বেঁচে থাকলে হয়তো এরকম পরিস্থিতিতে পড়তে হতো না। যাই হোক, এসব ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। তখন চোখের পানি মুছে আঙ্কেলের কাছে গেলাম আর বললাম, আঙ্কেল আমি আগামীকাল একটু গ্রামে যাব, হয়তো 7 দিনের মতো সেখানে থাকবো। আপনি সব কিছু একটু দেখে রাখেন। আর স্নেহা আপু কোথায়? ও হয়তো ভেতরে তার রুমে আছে। তার সাথে একটু দেখা করতে পারি আঙ্কেল? যাও। তারপর আমি স্নেহার রুমে গেলাম। গিয়ে দেখি স্নেহা শুয়ে শুয়ে কিছু একটা ভাবছে। তখন আমি তাকে ডাক দিলাম, আপু আপনার সাথে কয়েকটা কথা ছিল। তখন স্নেহা আমার দিকে তাকালো, আমাকে দেখে যেন তার রাগ 420 ভোল্ট হয়ে গেল আর বলতে লাগলো, এই ফকিরের বাচ্চা, এখানে কি? আমার সাথে তোর কিসের কথা? হ্যাঁ, এই মুখ আমি দেখতে চাই না, প্লিজ এখান থেকে যা, নয়তো। থাক থাক আপু, আপনাকে উঠতে হবে না, আমি চলে যাচ্ছি। শুধু শুধু আপনি কষ্ট কেন করবেন? তারপর সেখান থেকে চলে আসলাম। সত্যি তো, সে তো বলেছে আমার মুখ দেখতে সে চায় না, তাহলে আমি বুকার মধ্যে কেন তার কাছে যাই? তারপর অন্তরের সাথে দেখা করলাম আর বললাম আমার সব কথা, আর আগামীকাল আমার অপারেশনের কথাও বললাম। তখন অন্তর বলল, চিন্তা করো না ভাইয়া, আল্লাহ তোমার সাথে থাকবে। আর আমি তো আছি, আগামীকাল সকালে তোমার আগে আমি হাসপাতালে পৌঁছে যাব। যাই হোক, শুনে একটু ভালো লাগলো যে সে আমার সাথে থাকবে। এভাবে সে দিনটা কেটে গেল। পরদিন সকালে সবকিছু গুছিয়ে চাবিটা বাড়িওয়ালার কাছে দিয়ে চলে আসলাম। হাসপাতালে গিয়ে দেখি অন্তর বসে আছে। তারপর দুজনে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল টাকাটা রিসেপশনে জমা দিয়ে আসতে আর একটা ফর্ম পূরণ করতে। সব কিছু করার শেষে এখন আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে এবং অপারেশন করা শুরু হয়ে গেল। আর এদিকে 2 ঘন্টা অপারেশনের পর তারা সাকসেসফুল হয় আর আমাকে অন্য রুমে নিয়ে শুয়ে রাখে। সেদিন আর আমার জ্ঞান ফিরে নাই। সারাদিন সারা রাত অন্তর আমার সাথে ছিল। পরদিন সকালে আমার জ্ঞান ফিরে আর আমি বুঝতে পারি আমি এখনো পৃথিবীতে আছি। পাশে দেখি অন্তর শুয়ে আছে, হয়তো সারা রাত সজাগ ছিল তাই এখন ঘুমিয়ে গেছে। তারপর ডাক্তার এসে আমাকে চেক আপ করে আর বলে এখন আর কোনো সমস্যা নেই, শুধু বিশ্রাম নিলেই হবে। তারপর ডাক্তার চলে যায় আর কিছু সময় পর কিছু খাবার নিয়ে আসে আর বলে খাবারগুলো খেয়ে এই মেডিসিন খেয়ে নিতে। তারপর অন্তরকে ডাক দিলাম। ছেলেটাও এখনও না খেয়ে আছে। তাকে ডেকে তোলার পর আমার জ্ঞান ফিরেছে দেখে সে খুব খুশি হয়েছে। সেটা যদি নিজের চোখে দেখতে না পারতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না। যাই হোক, আমরা দুজন খাবারগুলো খেয়ে নিলাম। এভাবে 3 দিন চলে গেল। এখন মোটামুটি আমি হাঁটতে পারি। আর অন্যদিকে রিয়া ম্যাম এখন আমাকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু বারবার ফোনটা বন্ধ পাচ্ছে, কারণ আজ 3 দিন হলো ফোন ধরা হয় না, চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে আছে। তখন ম্যাম রাগে বলতে থাকে, শালা তুই খালি একবার এসে তো দেখ আমি তোর কি করি। একটা ইম্পর্টেন্ট ফাইল দিয়ে গেলি না, এখন আমি মিটিংটা কিভাবে করি? এভাবে সেই দিনটা কেটে গেল। তখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম আমি এখন বাসা যেতে পারবো কিনা। না, আপনি আরও 2 দিন হাসপাতালে থাকেন। আপনি বলেছিলেন এই শহরে আপনার কেউ নেই, তাই বাসায় গেলে পর্যাপ্ত পরিশ্রম পাবেন না, তাই আমাদের এখানে থাকেন। তাই আরও 2 দিন থাকতে হলো হাসপাতালে। এই 2 দিনও অন্তর আমার সাথে ছিল। জানি ছেলেটার মনটা অনেক ভালো, এত ছোট হয়েও আমার সাথে থেকেছে, আমার সব কাজ করে দিয়েছে। এখন সেই ফেসবুকের মেয়েটার কথা একটু বলি। মেয়েটা এক প্রকার পাগল হয়ে গেছে। ফেসবুকে আসলে আমাকে অ্যাক্টিভ দেখতে পায় না, আমাকে খুঁজছে সারা শহর, কিন্তু তবুও আমাকে খুঁজে পায় না। সে অনেকটা ভেঙে পড়েছে। আমার গল্পের পাঠকরাও পাগল হয়ে আছে, গল্প দিচ্ছি না বলে। এভাবে আরও 2 দিন কেটে গেল। এখন মোটামুটি হাঁটতে পারি, মোটামুটি না অনেকটাই। তবে এখন আমার বেশি হাঁটাহাঁটি করাটা ঠিক হবে না। আজ বাসায় চলে যাব। তাই আমি আর অন্তর একটা গাড়িতে করে চলে আসলাম। অন্তরকে ভিতরে নিলাম না, তখন চলে যেতে বললাম। সে যেতে চায় না, আমি জোর করে পাঠিয়ে দিয়েছি।
তারপর আস্তে আস্তে নিজের রুমের কাছে গেলাম, কিন্তু চাবি তো আঙ্কেলের কাছে। এখন আবার ওনার রুমে যেতে হবে। পেটে ব্যথা করছে, যেখানে অপারেশন করা হয়েছে সেখানে, তাই হাঁটতে পারছি না। বসে পড়লাম সেখানে। প্রায় 30 মিনিট বসেছিলাম সেখানে। তারপর আবার আস্তে আস্তে বাড়িওয়ালার রুমের সামনে গেলাম, গিয়ে চাবিটা নিয়ে চলে আসলাম। আজকে স্নেহাকে দেখতে পাই নাই, বালি হয়ে আছে তার সামনে না পড়ে, কারণ সে তো আমার মুখ দেখতে চায় না। তারপর নিজের রুমে আসলাম আর বিছানায় পড়ে দিলাম এক ঘুম। দুপুরের দিকে ঘুম ভাঙলো। আজ নিজে রান্না করে খেতে হবে। হাতে একটা টাকাও নেই, সব টাকা শেষ হয়ে গেছে। ঘরে তেমন কিছু নেই যে রান্না করব, তাই খিচুড়ি রান্না করতে বসলাম। তবুও তো খেতে পারবো। আজ আমার এই অবস্থা নিয়ে নিজেকে রান্না করে খেতে হচ্ছে। হায়রে নিয়তির খেলা। যাই হোক, রান্না করতে গেলাম, খুব কষ্ট হচ্ছে রান্না করতে, তবুও তো করতে হবে, কারণ খাবার ছাড়া তো আর বাঁচা সম্ভব না। ডাক্তার বলেছিল ফল খেতে বেশি করে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই যে ফল আনবো। যাই হোক, রান্না শেষ করে খেতে বসলাম। ভালো হয় নাই রান্না, তবুও খেতে হচ্ছে। খাবার খেয়ে ওষুধ খেলাম। আজকে মোবাইলটা হাতে নিলাম, দেখলাম মোবাইলটা বন্ধ আছে, তাই চার্জে বসলাম। তারপর আবার শুয়ে পড়লাম। রাতে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আবার একটু খেয়ে ওষুধ খেলাম। শরীরে এখন জ্বর আসছে। তারপর মোবাইলটা হাতে নিলাম, ভাবলাম একটু অনলাইনে যাব, কিন্তু এমবি তো নেই, তাই গামছের কানে হেডফোন দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছে জানি না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ভাবলাম হয়তো সকাল হয়ে গেছে, কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত 2টা বাজে। মোবাইলে এখন গান বাজতেছে। একটু উঠে পানি খেতে যাব, কিন্তু উঠতে পারছি না, মাথা খুব ব্যথা করছে। তখন বুঝতে পারলাম শরীরে অনেক জ্বর। এত জ্বর হয়তো আমার জীবনে আর আসে নাই। খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এখনই হয়তো মারা যাব, এটাই হয়তো আমার শেষ নিঃশ্বাস হবে। মাথায় এতটাই খারাপ লাগছে, কিন্তু পারছি না মাথায় একটু পানি দিতে। এতটা কষ্ট হচ্ছে যেটা বলে বোঝাতে পারবো না। তারপর কোনো রকম ওয়াশরুমে গেলাম আর মাথায় পানি দিলাম। তারপর আবার এসে বিছানায় বসে পড়লাম। সারা রাত ছটফট করতে করতে কেটে গেল। প্রতিটা মুহূর্ত মনে হয়েছে আমি হয়তো আর বাঁচবো না। তারপর সকাল 10টার দিকে জ্বর একটু কমেছে, খুব খিদেও পেয়েছে, কিন্তু খাবার পাবো কোথায়? তাই আবার রান্না করলাম। তারপর খেয়ে দিয়ে ওষুধ খেলাম আর একটু বারান্দায় হাঁটতে বের হলাম। এভাবেই সারাদিন কেটে গেল। বিকেলে শুয়ে আছি, হঠাৎ দরজায় কে যেন নখ দিচ্ছে। দরজা খুলে দিকে অন্তর দাঁড়িয়ে আছে আর তার হাতে কিছু ফল। কি রে, তুই এখানে কি করছিস? ভাইয়া আমি জানি এই অবস্থায় এখন তোমার কি খাওয়া উচিত। এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। কি, খুব পেকে গেছিস? কিন্তু তুই এত টাকা পেলি কোথায়? ভাইয়া বললে তুমি রাগ করবে না তো? আসলে যখন আমি কাজ করতাম তখন আমি একটা মাটির ব্যাংক কিনেছিলাম আর সেটাতে টাকা রাখতাম। আজ সেটা ভেঙে ফেলেছি আর আজকে কাজও করেছি। জানি তোমার কাছে কোনো টাকা নেই। তখন আমি বললাম, কি, তুই এটা কেন করলি? ভাইয়া এইসব মাটির ব্যাংক মানুষ কেন টাকা রাখে? যখন কোনো বিপদ আসে তখন যাতে কাজে লাগে সেজন্য। আমিও সেটাই করেছি। তখন আমি আর কিছু বলতে পারি নাই, টান দিয়ে আমার বুকে নিয়ে আসি। তারপর তাকে নিয়ে ভিতরে আসলাম আর দুজনে মিলে খেলাম আর তাকে পাঠিয়ে দিলাম। তখন আমি বসে বসে ভাবতে থাকি অন্তরের কথাগুলো। ছেলেটা কত ছোট, কিন্তু তার ভাবনাগুলো কত বড়। যাই হোক, আবার গল্প লিখতে লাগলাম। এভাবে সেদিনও কেটে গেল। আজকে একটু বাইরে বের হলাম, কারণ গড়ে বসে থাকতে থাকতে বুড় হয়ে গেছি, তাই একটু হাঁটতে বের হলাম। রাস্তায় আঙ্কেলের সাথে দেখা হলো। তিনি আমাকে এভাবে হাঁটতে দেখে জিজ্ঞেস করলো, আরে অনিম, তুমি এভাবে হাঁটছো কেন? কোনো সমস্যা? না, তেমন কিছু না, একটু পরে ব্যথা পেয়েছি। তা এখন কেমন অবস্থা? এখন ঠিক আছি, তবে একটু হাঁটতে অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর আমি সেখান থেকে আরো সামনে একটা দোকানে গেলাম আর একটা চা খেয়ে আবার চলে আসলাম রুমে ঢুকে বসে আছি। এভাবে প্রায় 15 দিন চলে গেল। আজকে রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। জানি না ম্যাম কি বলবে। তার কাছ থেকে 7 দিনের ছুটি নিয়ে আসছি আর 15 দিন হয়ে গেল, জানি না ম্যাম কি বলে। তারপর রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম একটা রিক্সা নিয়ে। চলে গেলাম, এখন পুরোপুরি হাঁটতে পারি। তারপর অফিসে এসে সরাসরি ম্যামের কেবিনের সামনে গেলাম। ম্যাম, আসতে পারি? তখন ম্যাম আমার দিকে তাকালো আর আমাকে দেখে বলল, আরে মিস্টার অনিম যে, আসেন ভিতরে আসেন। তখন ভিতরে গেলাম আর আমাকে বসতে বলল। তখন একটা চেয়ারে বসলাম। তখন ম্যাম বলতে লাগলো, আরে আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমি না হয় মাস শেষে বেতন বাসায় পৌঁছে দিতাম। সরি ম্যাম, একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই লেট হয়ে গেছে। বাহ মিস্টার অনিম, বাহ। আপনি একটা সরি বলেন আর তাতেই সব কিছু শেষ। জানেন এই কয়েকদিনে আমার কত ক্ষতি হয়েছে?
আর সেটাই বা আপনার জেনে লাভ কি? আপনার তো মাস শেষে বেতন পেলেই হলো, অন্য কিছু দেখার সময় আছে আপনার? আপনি সেই সবুজ ফাইলটা কোথায় রেখেছেন? জমা দিয়ে যাননি কেন? ও সরি ম্যাম, সেটা কমপ্লিট করে বাড়িতে রেখে আসছিলাম, মনে ছিল না জমা দিতে। ওই, তুই জানিস এই ফাইলটার জন্য আমার কত টাকা লোকসান হয়েছে? কয়েকটা মিটিং ভেঙে গিয়েছিল, আর তোর ফোন বন্ধ বলেছিল কেন? সরি ম্যাম, আসলে গ্রামে কারেন্টের ব্যবস্থা নাই, তাই তো বন্ধ হয়ে গিয়েছিল। আসলে মিথ্যা বললাম। এখন তোকে এই লোকসানের মাসুল দিতে হবে, বুঝবি? এখন থেকে আমি কি জিনিস, খাবারের সময়টাও এখন থেকে পাবি না। তখন ম্যাম পিয়নকে ডাক দিল আর বলল কেবিন থেকে কিছু ফাইল নিয়ে আসতে। তখন সে ম্যামের কথা মতো 8-9টা ফাইল নিয়ে আসলো। তখন ম্যাম আমাকে এগুলো দিয়ে বলল এগুলো যাতে আগামীকাল কমপ্লিট করে জমা দিই, যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে আমার খবর করে ছাড়বে। তারপর আমি সেই ফাইলগুলো নিয়ে আসতে বললাম পিয়নকে। আমি আমার মতো বসে কাজ করছি, তখন হঠাৎ মনে পড়লো আচ্ছা এখন একটু অনলাইনে গেলে কেমন হয়। তাই ওয়াইফাই কানেক্ট করে ফেসবুকে আসলাম। দেখলাম মেয়েটার হাজারো মেসেজ মেসেঞ্জারে। আমি সেগুলো দেখতে লাগলাম। মেসেজগুলো এরকম ছিল। ভালোবাসে না আমাকে, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে না পেলে আমি নিজের কিছু একটা করে ফেলবো। তোমার একটা পিক দাও, তোমাকে খুঁজবো, হারাতে দিব না তোমাকে। এরকম হাজারো মেসেজ দেওয়া আছে। তারপর আমি মেসেজ দিলাম, 5 মিনিট হয়ে গেল কিন্তু কোনো রিপ্লাই আসে না। তখন আমি আবার কাজ করতে লাগলাম। এখানে একটু স্নেহার ব্যাপারে বলি। আঙ্কেল বাসায় গিয়ে স্নেহাকে ডাকছে। তখন স্নেহা বলল কি হয়েছে বাবা? আঙ্কেল আর কিছু না বলে ঠাস ঠাস করে 4টা মারলো স্নেহার গালে। আর স্নেহা তো গালে হাত দিয়ে বুকার মতো দাঁড়িয়ে রইল। কি করছে সে বা কেনই বা মারলো কিছুই বুঝতে পারছে না। তখন সে কান্না করতে করতে জিজ্ঞেস করে বাবা আমি কি করেছি যে তুমি আমাকে এভাবে মারলে? তুই কি করিসনি সেটা বল। আমরা গ্রামে যাওয়ার পর যত আকাম কুকাম করেছিস, বাজে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছিস, এতে আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা বুঝতে পারছিস? বাবা এগুলো তোমাকে কে বলেছে? শুনেছি একজনের কাছ থেকে। আর আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। এখন থেকে সারাদিন বাসায় থাকবি। তোকে লাই দিতে দিতে আজ তোর এই অবস্থা। ওর বাবা চলে যায়, তখন স্নেহা ভাবতে থাকে, কে এসব বাবাকে বলতে পারে? এমন শত্রু আমার কে? বুঝতে পারছি কে বলেছে। ওই শালা অনিম বলেছে। তোকে তো আমি। রাগে গিজগিজ করতে করতে নিজের রুমে চলে যায়। আর এদিকে আমি কাজ করছি। হঠাৎ মোবাইলে ঠং করে শব্দ হলো। তাকে এদিকে মেয়েটা মেসেজ দিল তুমি ঠিক আছো? জানো আমি তোমায় কত খুঁজেছি। আমি ঠিক আছি। তা কি করেন? এখন আমার একটাই কাজ, আর সেটা হচ্ছে তোমাকে নিয়ে ভাবা। যেদিন থেকে তুমি আর অনলাইনে আসছো না, তোমার সাথে কথা হয় না, আবার তোমার অসুস্থতার কথা শুনে আমি একদম পাগল হয়ে গেছি। তোমাকে মিস করতে করতে আরও বেশি ভালোবেসে ফেলেছি। তোমার সাথে দেখা করতে চাই, দেখা করবে আমার সাথে? দেখুন আপনি ভুল করছেন আমার জীবনের সাথে জড়িয়ে। আমার জীবনটা একটু অন্যরকম। আপনি অনেক ভালো ঘরের মেয়ে এবং ভালো একটা লাইফ পার্টনার পাবেন। আমার সাথে থাকতে পারবেন না আপনি। আমি তোমাকে ভালোবাসি। তোমার জীবন যেমনই হোক, আমি সব কিছু গুছিয়ে নেব। প্লিজ চলো আমরা দেখা করি। কিন্তু দেখা করার পর আমি শিওর আপনি আমাকে আর পছন্দ করবেন না। আমি তোমার চেহারা দেখে ভালোবাসি নাই, তোমার সুন্দর একটা মন আছে সেটা দেখেছি, সেটা দেখেই ভালোবেসেছি। আচ্ছা আমি এখন কাজ করছি, পরে কথা হবে। তারপর অনলাইন থেকে চলে আসলাম। জানি মেয়েটা আবেগের বসে পড়ে আছে, এসব বলছে। আবেগ চলে গেলে আর এসব বলবে না। এভাবে অফিসের টাইম শেষ হয়ে আসলো। আর এই ফাইলগুলো নিয়ে রিক্সা করে বাসায় চলে আসলাম। এতগুলো ফাইল এক রাতে কীভাবে দেখে শেষ করব, তাই বাসায় এসে ফ্রেশ হয়ে ফাইল নিয়ে বসে পড়লাম। আর অন্যদিকে ফেসবুকের মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে কখন আমি অনলাইনে আসবো আর তার সাথে কথা বলবো। কিন্তু এভাবে রাত 12টা বেজে গেল, কিন্তু আমি অনলাইনে গেলাম না। আর যাবই বা কী করে, এত কাজের চাপে আবার অনলাইনে? নিজের রান্না করার কথা ভুলে গেছি। খুব খিদে পেয়েছে, তাই উঠে 1 কাপ চা বানালাম আর একটা বিস্কিট খেয়ে আবার কাজে মনোযোগ দিলাম। এভাবে রাত 3টা পর্যন্ত কাজ করলাম আর ফাইলগুলো কমপ্লিট করলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অফিসের সময় হয়ে গেছে, কিন্তু রান্না করা তো হয় নাই। তারপর একটা বিস্কিট খেলাম আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের জন্য। এমনিতেই 3 মিনিট লেট হয়ে গেছে। এখন যেতে যেতে কত মিনিট লাগে জানি না। ঘরের দরজায় তালা লাগাচ্ছে, তখন পিছন থেকে একজন বলে উঠল, আরে মিস্টার অনিম, কোথায় যাচ্ছে? অফিসে নাকি? তখন পিছনে ফিরে দেখি স্নেহা দাঁড়িয়ে আছে। আমি বললাম অফিসে যাচ্ছি। এটা বলে চলে আসতে যাব, তখন সে পেছন থেকে এক টান দিল আর বলল, আরে এত তারা কিসের? আসেন একটু গল্প করি। সরি, আমার অফিসের এমনিতেই লেট হয়ে গেছে, আমাকে যেতে হবে। বাহ, খুব ভালো অভিনয় করতে পারেন দেখি। বাবাকে কি বলেছেন আপনি?
কি বলেছি? আমি বন্ধু বান্ধব নিয়ে বাসায় পার্টি করি, নেশা করি, বন্ধুদের সাথে রাত কাটাই, তাই না? এসব আপনি করেন তাতে আমার কি? আর এসব আমি আঙ্কেলকে কেন বলতে যাব? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? সরেন, আমার লেট হয়ে যাচ্ছে। এসব ফালতু কথা শোনার সময় নেই। আমি ফালতু কথা বলি, তাই না? আর অফিসে যাবি, তাই না? নে, এইবার অফিসে যা। তখন সে আমায় এমন একটা কাজ করলো যেটা আমি কখনো ভাবতেও পারি নাই। সে টাস করে আমার পেটে একটা লাথি মারে, ঠিক অপারেশনের জায়গায় গিয়ে লাগে। আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই, আর স্নেহা আমাকে গালে দিতে দিতে চলে যায়। সাদা শার্ট রক্তে লাল হয়ে গেল। আমি রক্ত দেখে অনেক ভয় পেয়ে গেলাম, খুব ব্যথা করছে। এত রক্ত ঝরছে যে ফ্লোরে পর্যন্ত রক্তে লাল হয়ে গেল। তখন আমি মাটিতে শুয়ে অফিসের ফাইলগুলো এক সাইডে রেখে শার্টের বোতাম খুললাম, আর দেখলাম সেলাই অনেকটাই ফেটে গেছে লাথি লেগে। কোনোভাবে রক্ত বন্ধ হচ্ছে না। তখন মনে পড়লো ডাক্তার আমাকে একটা ক্রিম দিয়েছিল, যাতে করে যদি অসাবধানতার কারণে রক্ত ঝরে তাহলে সেটা লাগানোর জন্য। কিন্তু আমি তো ব্যথায় উঠতেই পারছি না, তবুও কষ্ট করে উঠলাম আর রুমে গেলাম। তখন হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি রিয়া ম্যাম কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম। তখন ম্যাম বলতে লাগলো, মিস্টার অনিম, কোথায় আপনি? ক্লায়েন্টরা এসে বসে আছে, ফাইলগুলো নিয়ে তাড়াতাড়ি অফিসে আসুন। জি ম্যাম, আসছি। তারপর কলটা কেটে দিলাম আর শার্টটা খুললাম। সেলাই অনেকটাই ফেটে গেছে। তখন সেই ক্রিমটা লাগালাম আর কিছু সময় পর রক্ত ঝরা বন্ধ হলো। তখন ব্যান্ডেজ করে নতুন আরেকটা শার্ট পরলাম আর রাতের কিছু ব্যথার ট্যাবলেট এখন খেয়ে নিলাম। নয়তো ব্যথায় অবশ্যই যেতে পারবো না, কিন্তু ভালো মতো তো হাঁটতেও পারছি না, যাবো কিভাবে? তারপর আস্তে আস্তে হেঁটে একটা রিক্সায় উঠলাম। রিক্সাওয়ালা মামাকে বললাম আস্তে আস্তে নিয়ে যেতে। তখন তিনি আস্তে আস্তে নিয়ে গেলেন। আর অন্যদিকে রিয়া নিজের কেবিনে ক্লায়েন্টদের সাথে গল্প করছে। তখন তারা বলতে লাগলো, মিস রিয়া চৌধুরী, কোথায় আপনার পিএ? আমাদের আরেক জায়গায় আজকে মিটিং আছে, সো তাড়াতাড়ি করুন। আরে আপনার একটু বসুন, ও হয়তো জ্যামে পড়ে আছে, তাই লেট হচ্ছে। আর একটু বসুন। তারপর ম্যাম আমাকে আবার কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, ম্যাম চলে আসছি, 2 মিনিট লাগবে আর। আচ্ছা, তাড়াতাড়ি আসেন। তারপর রিক্সাওয়ালা মামাকে বললাম একটু তাড়াতাড়ি যেতে। তারপর কোনো রকমে পৌঁছে গেলাম, গিয়ে অনুমতি নিয়ে ভিতরে আসলাম। তখন ম্যাম আমাকে বলল, মিস্টার অনিম, একটু বাইরে আসেন, কিছু কথা আছে। তারপর ম্যামের সাথে বাইরে আসলাম। তখন ম্যাম বলতে লাগলো, আচ্ছা, আপনার কি কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, এখন কয়টা বাজে খেয়াল আছে? আর থাকবেই বা কেন? কোম্পানিটা তো আর আপনার বাবার না, যখন ইচ্ছে তখন আসবেন, আবার ইচ্ছে মতো চলে যাবেন। সরি ম্যাম। আপনি তো শুধু শিখেছেন ওই সরিটা। তা ফাইলগুলো ঠিক করেছেন? জি ম্যাম। তখন ফাইলগুলো তাকে দেখালাম। তখন মিটিং শুরু হলো। 1 ঘন্টা মিটিং হলো। খুব ব্যথা করছে সেলাই দেওয়া জায়গায়। লাঞ্চের সময় হয়ে গেছে, তাই লাঞ্চ করতে একটা হোটেলে গেলাম। খাবার খাচ্ছি, হঠাৎ বামে তাকিয়ে দেখি রিয়া ম্যাম খাবার খাচ্ছে। আমি সেদিকে খেয়াল না করে খেতে লাগলাম। খাবার খেয়ে ওষুধগুলো খেতে লাগলাম। তখন রিয়া ম্যাম তাকিয়ে দেখে আমি ওষুধ খাচ্ছি। তখন তিনি বললেন, ওর আবার কি হয়েছে? ওষুধ খাচ্ছে কেন? কি জানি, এসব জেনে আমার লাভ নেই। তারপর ম্যাম সেখান থেকে চলে যায় আর আমি ওষুধ খেয়ে চলে আসি অফিসে। বসে কাজ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। হাতে ব্রাশ নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম। তারপর আমি রান্না করতে চলে গেলাম। রান্না করে খেয়ে অফিসে চলে আসলাম। একটা কথা, আমার অপারেশনের জায়গায় কিন্তু এখনও অনেক ব্যথা করে, মাঝে মাঝে রক্ত ঝরে। তখন সেই ক্রিমটা লাগিয়ে দেই। আজকে রিক্সা পাচ্ছি না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। তখন মোবাইলে ঠং করে একটা শব্দ হলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি সেই মেয়েটা মেসেজ দিয়েছে, কেমন আছি। তখন তার কথা বললাম। তার তো একটাই কথা, তার সাথে দেখা করতাম বা তাকে ভালোবাসতাম। এভাবে অফিসে পৌঁছে গেলাম। গিয়ে বসে বসে কাজ করছি আর ভাবছি মেয়েটার কথা। মেয়েটা যদি আমার সম্পর্কে সবকিছু জানে তাহলে আমাকে ভালোবাসবে তো দূরের কথা, কথাই বলতে চাইবে না আমার সাথে। হঠাৎ দেখি ম্যাম আমার কেবিনে এসে দাঁড়িয়ে আছে। তখন তাকে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম আর বললাম, ম্যাম আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বললেই আমি চলে যেতাম। আরে এখানে না আসলে বুঝতাম কি করে যে আমার কোম্পানির স্টাফরা কেমন কাজ করে? তা এত মনোযোগ দিয়ে কি ভাবছেন? তেমন কিছু না ম্যাম, আর আমার ফাইল দেখা শেষ হয়ে গেছিলো তাই বসে আছি। ও, আপনার কাজ শেষ হয়ে গেছে, আমার সাথে আসেন, আপনাকে কাজ দেই। তখন ম্যামের সাথে তার কেবিনে গেলাম। তখন রিয়া মনে মনে ভাবে, ছেলেটাকে একটা মেসেজ দেই, দেখি কি করে।
তখন ম্যাম ল্যাপটপে বসে তার কাজ করতে লাগলো আর আমাকে বসতে বললো। আমি চেয়ারে বসে পড়লাম। হঠাৎ টং করে আমার মেসেজ আসলো। তখন ফোনটা হাতে নিলাম, থেকে মেয়েটা আবার মেসেজ দিল, বলল আজকে গল্প কেন পোস্ট করি নাই। তখন আমি রিপ্লাই দেবো নাকি রেখে দেবো একটু ছটফট করছি, এটা ম্যাম দেখছে। তখন ম্যাম বলল, মিস্টার অনিম, যান তাড়াতাড়ি কথা বলে আসেন। থাক ম্যাম, তেমন কেউ না। ওকে, তাহলে এই নিন, এই ফাইলটা এখানে বসে কমপ্লিট করেন। তখন আমি ফাইলটা দেখতে লাগলাম আর ম্যাম বসে আছে রিপ্লাইয়ের জন্য, কিন্তু রিপ্লাই আসছে না। তখন আবার মেসেজ দিতে যাবে, তখন থেকে সে অ্যাক্টিভ নেই। তখন ম্যামের একটু রাগ হয়, তবে সেটা প্রকাশ না করে বসে রইলেন আর আমি ফাইলটা দেখতে লাগলাম। তখন ম্যাম বললেন, আপনি একটু আপনার ল্যাপটপটা নিয়ে আসুন তো। তখন আমি উঠে আমার কেবিনে গেলাম, গিয়ে ল্যাপটপটা নিয়ে ম্যামের কেবিনের দিকে যেতে লাগলাম। দরজাটা খোলা, তাই আমি সরাসরি ঢুকে পড়লাম আর ম্যামও একটু বাইরে যাওয়ার জন্য বেরোতে যাবে। তখনই যা হলো, ঠাস করে ম্যামের সাথে ধাক্কা লাগলো। দুজনেই পড়ে গেলাম মাটিতে আর চাপ লাগলো পেটে, ব্যথা পেলাম অপারেশনের জায়গায়। মনে হচ্ছে আবার ব্লাড ঝরছে, খুব ব্যথা পেলাম। তাকে দেখে ম্যাম খুব রেগে গেলেন, কিন্তু আমি একটুও শক্তি পাচ্ছি না ম্যামকে উঠাবো। তখন ম্যাম উঠলেন আর আমার গালে ঠাস করে একটা মারলেন। সুন্দরী মেয়ে দেখলে তার গায়ে পড়তে ইচ্ছা করে, তাই না? তার উপর আবার যদি হয় বড়লোকের মেয়ে, তাহলে তার কথাই নেই। এসব শুনে আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। এমনিতেই পেনে ব্যথা, তার উপর এত বড় অপবাদ, তার উপর আবার রক্ত পড়ছে। তখন আমি অনেক কষ্ট করে উঠে দাঁড়ালাম আর বললাম, ম্যাম আপনি ভুল বুঝতেছেন, আমি ইচ্ছে করে ধাক্কা দেই নাই। তখন থেকে শার্ট ভিজে যাচ্ছে রক্তে, এটা ম্যাম খেয়াল করেছে। তখন আমি ওয়াশরুমে গেলাম আর শার্ট খুলে দেখলাম সেলাইটা ফেটে গেছে আর সেখান থেকে অনেক অনেক রক্ত ঝরছে। তখন আমি আর কাউকে কিছু না বলেই বাড়িতে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমি তো এতিম, আমার তো কেউ নেই। যারা ছিল আজ তারা থেকেও নেই। সবাই হয়তো খুব সুখে আছে, শুধু আমি বাদে। আমার জীবনটাই হয়তো এরকম, একাকিত্ব থাকাটা যে কতটা কঠিন সেটা আমার থেকে ভালো হতো বুঝতে পারবে না কেউ। আমি জীবনে এমন কি ভাব করেছি যার জন্য আজ উপরওয়ালা এরকম শাস্তি দিচ্ছে। ক্রিমটা লাগালাম, কিন্তু কিছুতেই রক্ত ঝরা বন্ধ হচ্ছে না। শরীরটা অনেক দুর্বল লাগছে, কারণ শরীর থেকে অনেক রক্ত ঝরে গেছে। জানি এই শহরে যদি আমি মারাও যাই কেউ আসবে না, হয়তো অন্তর আসতে পারে। আজ খুব কান্না করতে ইচ্ছে করছে, মনে হচ্ছে কান্না করলে হয়তো সকল ব্যথা দূর হয়ে যাবে। আমি বুঝে গেছি এই শহরে একটা এতিম ছেলের কত কিছু ফেস করে চলতে হয়। ওরা না পায় কারো ভালোবাসা, না হতে পারে কারো মনের মানুষ। তারা শুধু অবহেলা আর অবহেলা পেয়ে যায় সকলের কাছ থেকে। হয়তো আর বাঁচবো না, হেরে যাবো এই জীবন যুদ্ধে। আর ম্যামের তো কোনো দোষ নেই, উনি তো ঠিক বলছেন। উনি সুন্দরী বড়লোক বাবার মেয়ে, কেন তার সাথে ধাক্কা লাগতে গেল? তারপর আবার ব্যান্ডেজ করলাম আর সেখানে শুয়ে পড়লাম। খুব ব্যথা করছে, কিন্তু এই ব্যথা বোঝার মতো মানুষ হয়তো এখনো জন্মায়নি। আর অন্যদিকে রিয়া রাগে গজগজ করতে করতে গিয়ে নিজের চেয়ারে বসলো আর ইচ্ছে মতো গালি দিতে লাগলো। হঠাৎ রিয়ার মনে হলো অনিমের শটে লাগা রক্তের কথা আর বলে, কোথা থেকে আসলো এই রক্ত? কি হয়েছিল ওনার? তখন রিয়া পিয়নকে ডেকে বললেন যে অনিমকে যাতে বলে তার রুমে আসতে। তখন পিয়ন বলে, ম্যাম অনিম স্যারকে দেখলাম বাইরে চলে যেতে, শার্টে রক্ত লেগে আছে, পেটে ধরে চলে গেছে। তখন রিয়া বলতে লাগলো, চলে যাচ্ছে মানে? আমাকে না বলে চলে গেল? আচ্ছা, তাকে একটা কল দিয়ে দেখি। তখন রিয়া অনিমকে কল দিতে থাকে। এদিকে আমি ব্যথায় কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। ম্যাম তো একের পর এক কল দিতেই লাগলো, এভাবে 4টা কল দিল। হঠাৎ ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দিকে রাত হয়ে গেছে। রাতের খাবার তো গড়েডি, আর আমার দ্বারা রান্না করা সম্ভব না, তাই একটা বিস্কুট খেয়ে আবার শুয়ে পড়লাম। কিন্তু এখন আর ঘুম আসছে না, তাই ভাবলাম ফেসবুকের সেই মেয়েটার সাথে একটু কথা বলি। তাই ফেসবুকে গেলাম, গিয়ে দেখি মেয়েটা অ্যাক্টিভ আছে, একটা মেসেজ দিয়ে রেখেছে। মেসেজটা ছিল এরকম, আজ না আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি রিপ্লাই দিলাম, কি ভুল? কিন্তু কোনো রিপ্লাই আসছে না। একটু পর দেখি মেয়েটা অ্যাক্টিভ নেই, তাই আমিও চলে আসলাম আর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। আর অন্যদিকে স্নেহা খাটে শুয়ে শুয়ে ভাবতে লাগলো সেদিনের পার্টির কথা। ছেলেটা কতটা খারাপ হলে এমন করতে পারে। আমি ছেলেটাকে একবারও এরকম ভাবি নাই। আর সে ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। তখন সে ফোনটা হাতে নিয়ে দেখে তার বান্ধবীর নাম্বার। তখন সে রিসিভ করলো, আর তখন তার বান্ধবী যেটা বলল সেটা শুনে তার মাথায় তো আরও রাগ উঠে গেল। শালাকে দেখ এখন আমি কি করি। তার বান্ধবী কল দিয়েই বলল, দোস্ত, তোর কাছে একটা সত্যি কথা বলবো, প্লিজ আমাকে ক্ষমা করে দিস। আরে কি সত্যি বলবি আর ক্ষমাই বা চাচ্ছিস কেন? দোস্ত, সেদিন রাতে যে আমরা
মানে আমরা বলেছিলাম না যে তোদের বাসায় ভাড়াটিয়া তোর সাথে অসভ্যতামি করতে চেয়েছে? আসলে সবটাই মিথ্যা। আসলে এগুলো করেছিল ফাহিম, আর সেটা ওই অনিক ভাই দেখেছিল। তোকে বাঁচানোর জন্য সে ফাহিমকে তুলে চড় মারে। তখন তুই উঠে যাস, তখন ফাহিম আমার কাছে হাত জোর করেছিল যাতে ওকে বাঁচিয়ে নেয় আর জীবনে এরকম করবে না। তখন আমরা সবাই মিথ্যে বলে আনিম ভাইকে ভাসিয়ে দিই। কিন্তু আমি ভেবেছিলাম ঘটনাটা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু পরে ফাহিম যে এরকম একটা কাজ করবে বুঝতে পারি নাই। সে আমাকে বলেছিল রাতে নাকি একটা পার্টি আছে, তোরা নাকি সবাই থাকবি। তাই আমি গেলাম, গিয়ে দেখি তাদের বাসায় তার কিছু অন্য ফ্রেন্ড যাদেরকে আমি আগে কখনো দেখি নাই। তখন আমি বললাম, কিরে স্নেহাটা কোথায়? আর এই ছেলেগুলোকে? আরে আসবে আসবে, সবাই আসবে, চল ভেতরে। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম। তখন আমি বললাম, না আমি এখানেই ঠিক আছি, ভেতরে যেতে হবে না। তখন ফাহিম বলল, এখানে কি তোকে আদর করা যাবে? মানে আদর মানে? চলো, তোকে আজকে অনেক আনন্দ দেব এবং খুশি করে দেব। কি বলছিস কি ফাহিম? তোর কি মাথা ঠিক আছে নাকি তুই ড্রিঙ্কস করেছিস? না, আমি একদম ঠিক আছি। আর ওদিন স্নেহাকে এক রাতের জন্য আপন করতে চেয়েছিলাম, কিন্তু ওই ভাড়াটিয়ার জন্য পারলাম না। এখন তুই প্লিজ না করিস না, চল ভেতরে চল। তখন আমি আর কিছু না বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি আর তোকে কল দিলাম। আমার ভুল হয়ে গেছে রে, সেদিন ওকে বাঁচি, প্লিজ মাফ করে দে। আর তোর ইজ্জত বেঁচে আছে শুধু ওই অনিক ভাইয়ের জন্য। এইসব শুনে স্নেহা একদম বড় হয়ে গেছে। কি বলবে সে আর ছেলেটাকে? সে কত অপমান করেছে, কত মেরেছে, এসব ভেবে কান্না করতে থাকে। তখন স্নেহা বলল, তোকে তো আমি কোনো দিনও মাফ করবো না। তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ইজ্জত নষ্ট করতে সাহায্য করেছিস। তোকে আমি কোনো দিনও ক্ষমা করবো না, কোনো দিনও না। তখন সে কলটা কেটে দিল আর মোবাইলটা বিছানায় রেখে দিল। আর এদিকে তো স্নেহার ফ্রেন্ড একের পর এক কল দিয়েই যাচ্ছে, কিন্তু সে কল না ধরে ভাবতে থাকে সেই দিনের কথা যেদিন বিনা দোষে সবাই মিলে ছেলেটাকে মেরেছিল, দিয়েছিল মিথ্যা অপবাদ। এখন স্নেহা নিজেই কান্না করে দিল আর বলতে থাকে, অনিমের কাছে ক্ষমা চাইতে হবে। জানি হয়তো ক্ষমা করবে না, কারণ আমি যে ভুল করেছি তা ক্ষমার অযোগ্য। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারবে না। এদিকে সকালে আমি ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম, দেখলাম রিয়া ম্যাম অনেকগুলো মিসড কল দিয়েছে। তখন আমি আবার কল দিলাম, কিন্তু কল রিসিভ হলো না। একটু পর আবার ম্যামের নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করে সালাম দিলাম। তিনি সালামের উত্তর নিয়ে বলল, গতকাল যে কল দিলাম রিসিভ করলেন না যে? সরি ম্যাম। আপনার পেটে কি হয়েছিল? রক্ত বের হচ্ছিল কেন? ও ওইটা? আরে ম্যাম, আমাদের এরকম হাজার ছুট পেলেও সমস্যা নেই। আপনি ব্যথা পেয়েছিলেন কি? না। থ্যাঙ্কস গড, আপনি যে ব্যথা পান নাই, কারণ আপনি বড়লোক বাবার একমাত্র মেয়ে। আচ্ছা ম্যাম, একটু উপকার করতে পারবেন কি? কি বললেন? আসলে আপনাদের অফিসে তো না আসলে বেতন দেওয়া হয় না। যদি পিয়নকে দিয়ে ফাইলগুলো এই ঠিকানায় পাঠিয়ে দিতেন তাহলে কমপ্লিট করে রাখতাম। কেন আপনি অফিসে আসতে পারবেন না? ম্যাম, আসতে পারবো না, আমি একটু অসুস্থ। আপনি দয়া করে ফাইলগুলো পাঠিয়ে দিবেন। তারপর ম্যাম কলটা কেটে দিল আর আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেলাম। চলেন, রান্না করতে করতে আমার ফ্যামিলির অবস্থা একটু বলি। মিম সকালে ঘুম থেকে উঠে আম্মু আব্বুর রুমে যায় আর আব্বুকে ডেকে বলে, আব্বু, আমি না আজ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন রে মা? আমি আজকে অনম ভাইকে স্বপ্নে দেখেছি। সে কোথাও একটা খুব কষ্টে আছে আব্বু, তুমি ভাইয়াকে খুঁজে আনো না। মারে, অনিম হচ্ছে আমার জন্মদাতা ছেলে। আমি জানি আমার কতটা কষ্ট হয়। সেদিন খুব বড় অন্যায় করেছিলাম রে, যার জন্য আজ পস্তাতে হচ্ছে। সব দোষ আমার রে মা, খুব অন্যায় করেছে আমার ছেলেটার উপর। মা মরা ছেলেটা আজ সে আমার সাথে নেই, কোথায় আছে জানি না। এর ভিতরে মিমের আম্মু এসে হাজির। এই কি হয়েছে? এখানে কি ফুসফুস করছেন? আমার ছেলেকে নিয়ে কথা বলছিলাম, তাকে নাকি মিম স্বপ্ন দেখেছে। আবার এই বাড়িতে এই ছেলের কথা? কতবার বলেছি যে আমি এই বাড়িতে যাতে ওই খারাপ ছেলের কথা না শুনি। এটা বলা মাত্র অনিমের আব্বু খাট থেকে উঠে ওই মহিলার গালে ঠাস ঠাস করে একটা মারেন আর বলেন, তোর কত বড় সাহস আমার ছেলেকে খারাপ বলার? তোর কথা শুনে আজ আমার ছেলে আমার কাছে নেই, কোথায় আছে জানি না, আর কেমন আছে সেটাও জানি না। ওই মহিলা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমি রান্না করছি। তখন দরজার জন্য কলিং বেল বাজালো। আমি একটু হাঁটতে পারি না, তাই আস্তে আস্তে গিয়ে দরজা খুলে দিলাম আর দেখলাম দরজার সামনে স্নেহা দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি আবার একটু ভয় পেয়ে গেলাম। জানি না এখন আবার কি করতে আসছে।
তখন স্নেহা বলল, কি হলো, এত লেট হলো কেন দরজা খুলতে? আসলে আমি তো কিচেনের রুমে ছিলাম, তাই লেট হয়ে গেছে। রান্না করছো নাকি? ওর মুখে তুমি ডাক শুনে আমি একটু অবাক হলাম। বুথের মুখে রাম রাম? রান্না করছি। কিছু বলতে আসছেন? কেন, এমনি থেকে আসতে পারি না? পারেন, কারণ এটা আপনাদের বাসা। তখন স্নেহা বলল, ওকে, সামনে থেকে সরো। তারপর আমি সরে গেলাম আর সে ভিতরে ঢুকলো আর সোজা কিচেন রুমে চলে গেল। আমিও পেছন পেছন গেলাম। কি সে হাতে চামচ নিয়ে তরকারি নাড়ছে। তখন আমি গিয়ে বললাম, আরে আপু, আপনি কিচেন রুমে আসলেন কেন? এই, আমাকে দেখে তোর কোন দিক দিয়ে আপু আপু লাগে রে? আমি তো তোমার ছোট হব। আর তো তুই নিজেই বললি এটা আমাদের বাসা, যখন ইচ্ছে আসতে পারবো আর যেখানে ইচ্ছে যেতে পারবো। আমি কোনো কথা না বলে চামচটা তার হাত থেকে নিলাম। তখন সে একটু রাগি মোডে কিচেন রুম থেকে চলে আসে। তখন আমি ভাবলাম সে হয়তো চলে গেছে, তাই আমি রান্না করতে লাগলাম। একটু পর আবার তার ডাক শুনলাম, এই, তোমার খাটে এগুলো কিসের ঔষধ? মনে মনে, এখনো যায় নাই তাহলে? ও, এগুলো আমার একটু ব্যথা পেয়েছিলাম সেজন্য। তারপর আর কোনো কথা আসে নাই। তারপর আমি রান্না শেষ করে রুমে আসলাম আর একটু অবাক হলাম। নিজের রুম থেকে নিজে চিনতে পারলাম না, কত সুন্দর করে গুছিয়েছে রুমটা, কিন্তু সে চলে গেছে। তখন আমি ফ্রেশ হলাম। একটু পর রিয়া ম্যাম কল দিল, আমি রিসিভ করলাম। তখন ম্যাম বলল, আপনার শরীরের কি অবস্থা? এখন মোটামুটি ভালো ম্যাম, ফাইলগুলো পাঠিয়ে দেন। আজকে আপনি রেস্ট নিন, আগামীকাল পাঠিয়ে দিব। তারপর কলটা কেটে দিল। আজকে সারাদিন ফেসবুকে যাওয়া হয় নাই, তাই একটু ফেসবুকে গেলাম। গিয়ে দেখি মেয়েটার অনেকগুলো মেসেজ। তখন আমি একটা গল্প পোস্ট করে চলে আসলাম। মেয়েটা তখন অ্যাক্টিভ ছিল না। এখন আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তারপর ডাক্তারকে কল দিলাম আর সবটা খুলে বললাম কি হয়েছে আমার সাথে। তখন ডাক্তার বলল, আপনি এক কাজ করেন, আগামীকাল সকালে আমার চেম্বারে আসেন, দেখি কি অবস্থা। তখন আমি কলটা কেটে দিলাম আর ফেসবুকে গেলাম আর দেখলাম সেই মেয়েটা লাইনে আছে। তখন থেকে মেসেজ দিলাম। তখন সে বলল, তোমাকে সে কখন মেসেজ দিয়ে রেখেছি, কিন্তু তুমি তো কোনো রিপ্লাই দেওয়ার নাম গন্ধই নেই। আসলে আমি একটু অসুস্থ, তাই অনলাইনে আসি না। আর একা একা থাকি, রান্নার কাজটাও তো আমাকে করতে হয়, তাই অনলাইনে আসি না খুব একটা। তোমার ফোন নাম্বার দাও। তখন আমি বললাম, ফোন নাম্বার দিয়ে কী করবেন? ফোন নাম্বার দিয়ে সবাই কি করে? কথা বলে। আমিও সেটা করব। আচ্ছা, আপনার নামটা কি? এতদিন কথা বললে, আর নামও তো একবার বলেছিলাম, আমার নাম মুন্নি। ও মনে পড়ছে। তখন আমি ভাবলাম নাম্বার দিলে নতুন নাম্বারটা দিই। তখন আমি আমার নতুন নাম্বারটা দিলাম। ওকে, এই নাম্বারে আমি মেসেজ দিয়ে রাখবো। তখন দেখি একটা নাম্বার থেকে মেসেজ আসলো, এটা হলো আমার নাম্বার। তখন আমি অনলাইন থেকে চলে আসলাম আর ভাবলাম স্নেহাকে একটা ধন্যবাদ দিয়ে আসি, কারণ সে আমার রুমটা কত সুন্দর করে গুছিয়ে দিল। আর আঙ্কেল আন্টির সাথে কথা বলে আসি। তখন আস্তে আস্তে হেঁটে তাদের রুমে গেলাম। গিয়ে আঙ্কেলের সাথে কথা বলতে লাগলাম। একটু পরে স্নেহা আসলো আর আমাকে দেখে বলল, আরে তুমি এখানে? জি আসলাম একটু আঙ্কেলের সাথে কথা বলতে। আপনার সমস্যা হলে আমি চলে যাচ্ছি। আরে আরে, আমার সমস্যা হতে যাবে কেন? তুমি বসো, আমি চা করে নিয়ে আসি। আমি তো আরো অবাক হলাম তার কাণ্ড দেখে। যে মেয়েটা আগে আমাকে দেখতেই পারতো না, আর আজ সে আমার জন্য চা করে নিয়ে আসতে গেল। জানি না একদিনে তার কি এমন হলো যে সে এতটা পাল্টে গেল। যাই হোক, একটু পর সে চা করে নিয়ে আসলো। সবাই একসাথে চা খেলাম আর গল্প করলাম। তখন আমি চলে আসতে যাব, তখন স্নেহা আসতে করে বলল, বিকালে ছাদে আসবে, কিছু কথা আছে। আমি কিছু না বলে রুমে চলে আসলাম। কি জানি আমাকে অপমান করার জন্য আবার কি প্ল্যান করেছে। এভাবে বিকেল হয়ে গেল আর আমি শুয়ে আছি। হঠাৎ দরজায় কারো নখের শব্দ শুনলাম। দরজা খুলে দেখে স্নেহা দাঁড়িয়ে আছে। আমি দরজা খোলা মাত্র বলতে লাগলো, এই, তোকে কখন ছাদে যেতে বলেছিলাম? আসলে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তাই মনে নেই। আর তাছাড়া আমি যেতে পারবো না। আমি না করেছিলাম, আর আজ আমি বলেছি ছাদে আসতে, আর সেটা এখনই। আর যদি না যাস তাহলে যে আমি এখন তোর কি করব সেটা তুই ভাবতেও পারবি না। আচ্ছা, আমি আসছি, আপনি যান। আসছি মানে এখনই আসো। তখন সে আমাকে ছাদে নিয়ে আসে। তখন আমি বললাম, কেন ছাদে আসতে বললেন? এখন থেকে প্রতিদিন এখানে আসবে। সেসব কথা বাদ দেন, কেন আসতে বললেন? আসলে আমি না, অনেক সরি, তোমার সাথে না বুঝে না জেনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। বিশেষ করে সেদিন রাতে যখন আমি ড্রিঙ্ক করে মাতাল ছিলাম, আর সেই সুযোগে মানুষ নামের অমানুষগুলো যাদের আমি সব থেকে বিশ্বাস করতাম, আর তারাই আমার ক্ষতি করতে চেয়েছিল। আর তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজেই মার খেয়েছো। আসলে আসলে আমি আমার বন্ধুদেরকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু সে যে আমার সাথে এরকমটা করবে আমি ভাবতেই পারিনি। তাই সে যা বলেছে আমি সেটাই বিশ্বাস করেছি, আর তোমাকে নানাভাবে অপমান করেছি।
প্লিজ, আমার ভুলগুলো বুঝতে পেরেছি আমি, আমাকে ক্ষমা করে দিও। আরে কি করছেন, আসলে এতে আপনার কোনো দোষ নেই। আমার ভাগ্যটা এরকম, সব জায়গায় শুধু অবহেলা অপমানিত হতে হয়েছে। জীবনটাই হতো আমার এরকম, এতে আপনার কোনো দোষ নেই। প্লিজ অনিম, মাফ করে দাও না। জীবনে আমি আর কারোর সাথে এরকম আচরণ করবো না, একটা সুযোগ দাও। মানুষের কষ্টগুলো বুঝতে শিখবেন, কাউকে ছোট করে দেখবেন না। আমি আসি। তারপর সেখান থেকে চলে আসলাম আর রুমে এসে মোবাইলটা হাতে নিলাম আর দেখলাম মুন্নি মেসেজ দিয়েছে অনলাইনে আসতে। তখন আমি অনলাইনে গেলাম আর মুন্নি বলল আমার একটা পিক দিতে। তখন আমি বললাম আগে আপনার একটা দেন, পরে আমি দেব। আমাকে প্রমিস করো, আমি দেওয়ার পর তুমিও আমাকে দিবে। আচ্ছা দিব, এখন দাও। একটু ওয়েট করো। তখন আমি মোবাইলটা পাশে রেখে একটু শুইলাম। তখন থেকে একটা মেসেজ আসছে, তাকিয়ে দেখি পিক আসছে। তখন পিকগুলো দেখতে লাগলাম আর পিকগুলো দেখে তো আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা। না, এটা হতে পারে না, মেয়েটার কোথাও ভুল হচ্ছে। আরে আপনারা বুঝতেছেন না তো? আসেন বলি। এটা হচ্ছে রিয়া ম্যামের পিক, যে কিনা আমার অফিসের বস। আমি পিকগুলো দেখে শক খেয়ে বসে আছি। এর ভিতরে 5 মিনিট হয়ে গেল। আমি ভাবতে লাগলাম ম্যাম তাহলে তার নাম মুন্নি কেন বলল, এসব ভাবতেছি। তখন আবার মেসেজ আসতে লাগলো। তাকিয়ে দেখি অনেকগুলো মেসেজ আসছে। কি হলো, কোথায় গেলে? তুমি প্রমিস করেছিলে আমাকে পিক দিবে, এখন দাও। এখন আমি কি বলবো যে আমি তার অফিসের একজন বেতনভোগী কর্মচারী, আবার যাকে কিনা দেখতেই পারে না। যাই হোক, আমি মেসেজ দিলাম আমি পিক না, সরাসরি দেখা করতে চাই আপনার সাথে। আচ্ছা, কবে করবে, কখন? আপনার সময় হলে আগামীকাল বিকেলে কোথায় দেখা করবেন? অমুক নদীর ধারে, বিকেল 4টে দেখা করব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে বাই। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে রান্না করে খেয়ে দিয়ে ডাক্তারের কাছে গেলাম আর ডাক্তারকে বললাম যে আমি স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম। তখন ডাক্তার আমাকে ইচ্ছে মতো গালাগালি করলো, নিজের কোনো যত্ন নেই না, ইত্যাদি ইত্যাদি। তারপর তিনি আমার কিছু পরীক্ষা করতেই বললেন আর সেই পরীক্ষা করে ডাক্তারকে রিপোর্ট দেখালাম। তখন ডাক্তার যেটা বলল সেটা না হয় গোপন থাকুক, কারণ এটা গল্পের শেষে বলবো। তারপর তিনি আমাকে আবার ব্যান্ডেজ করে দিলেন আর বললেন যাতে এখন থেকে একটু সাবধানে দেখি। তারপর কিছু ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম আর নিজের রুমে চলে গেলাম। তারপর আবার বিছানায় শুয়ে পড়লাম। এভাবে বিকেল হয়ে গেল। তাই রেডি হয়ে রিয়া ম্যামের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়লাম। জানি না আমাকে দেখার পর ম্যাম কেমন সিন ক্রিয়েট করবে, তবুও কথা দিয়েছি তাই যেতে হবে আর ম্যামকে বোঝাতে হবে যে তার সাথে আমার যায় না। তাই বেরিয়ে পড়লাম। স্নেহাদের রুমের সামনে দিয়ে যেতে লাগলাম। তখন স্নেহা ডাক দিল আর বলল, এই অনিম, কোথাও যাচ্ছ নাকি? একটু কাজ ছিল, কিছু বলবেন? আসলে আমি আরো ভেবেছিলাম তোমাকে নিয়ে আজকে একটু শপিং করতে বের হব, কিন্তু তুমি তো বিজি, তাহলে আর কি হবে? আসলে আমি এক জায়গায় যাচ্ছি, আপনি আপনার কোনো এক ফ্রেন্ডকে বলেন, তাদের সাথে যান। খোটা দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাব না। আরে রাগ করবেন না, আগামীকাল সকালে যদি বেঁচে থাকি তাহলে যাব। এটা বলে চলে আসলাম। একটা রিক্সা নিয়ে যেতে লাগলাম। আর অন্যদিকে রিয়া সে কখন থেকে অনিমের জন্য অপেক্ষা করতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা ও কি আসবে নাকি না? যদি আসে তাহলে এত লেট করছে কেন? আচ্ছা সে কি আমাকে ভালোবাসবে? নিজেকে নিজেই প্রশ্ন করতে থাকে। একটু পর আমি সেখানে উপস্থিত হলাম। গিয়ে দেখি একটা ব্রেঞ্চে রিয়া ম্যাম বসে আছে। ম্যামকে দেখতে একদম নীল পরীর মতো লাগছে। নীল শাড়ির সাথে ম্যাচিং করে নীল চুড়ি, কপালে টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। প্রথম দেখাতেই যে কোনো ছেলে ক্রাশ নামক বাসটা খাবে। আমিও খেয়েছি, কিন্তু লাভ নেই, কারণ ওর সাথে আমার যায় না। আচ্ছা এখন আমি ম্যামের সামনে যাব কি করে, আর উনি আমাকে কিভাবে নেবেন? যাই হোক, যেতে তো হবে, কারণ আমি তো কথা দিয়েছি। তাই আস্তে আস্তে আমি তার পেছনে গিয়ে দাঁড়ালাম আর গলা কাশি দিলাম। তখন রিয়া ম্যাম আমার দিকে ফিরে তাকালো আর আমাকে দেখে একটু অবাক হলো আর বলল, আরে মিস্টার অনিম, আপনি এখানে? আপনাকে এখানে আসতে বললো কে? আপনার তো আজকে ছুটি, তাই না? জি ম্যাম, কিন্তু তবুও আসতে হলো। মানে আসতে হলো মানে? কিছু না ম্যাম, আপনি কারোর জন্য ওয়েট করছিলেন নাকি? একজনের সাথে দেখা করতে এসেছি, কিন্তু সে তো আসছেই না। বলেন তো কেমন লাগে? সে তো এসে গেছে ম্যাম। এসে গেছে মানে? কোথায় সে? আমি তো দেখতে পাচ্ছি না। আপনি দেখলেও চিনবেন না। এক কাজ করেন, সেই নাম্বারে একটা কল দেন, যেই নাম্বার দিয়ে আপনি তার সাথে কথা বলতেন। তখন ম্যাম মোবাইলটা বের করে সেই নাম্বারে একটা কল দিল আর আমার পকেট থেকে ফোনটা বেজে উঠল। এটা দেখে ম্যাম বলল, এই আপনার কল পাচ্ছে, কল রিসিভ করেন আর কথা বলেন।
তখন আমি ফোন রিসিভ করলাম আর হ্যালো বললাম। এটা দেখে ম্যাম তো হয়ে দাঁড়িয়ে রইল আর বলল, আপনি না মানে তুমি সেই? ও মাই গড, এতদিন আমার সামনে থেকেও আমি চিনতে পারিনি। আচ্ছা, আপনি সেই দিন পিক দিলেই তো পারতেন। পারতাম, কিন্তু একটা জিনিস ভেবে দেখলাম আপনি তখন ছেলেটার প্রতি এতটাই পাগল হয়েছিলেন যে আমার পিক দেখে আপনি কি করতেন হয়তো বা বিশ্বাস করতে পারতেন না। তাই আপনাকে বোঝাতে আসলাম যে আমি আপনার যোগ্য না। আপনি ভালো একটা ছেলে পাবেন। আমার জীবন সম্পর্কে আপনি কিছু জানেন না, আর জানলে আমার সাথে সম্পর্কে জড়াতেন না। আচ্ছা, কিছুদিন আগে যে একটা অপারেশন হয়েছিল, দেখি আপনার পেটটা। তখন আমি শার্টটা খুলে দেখালাম। এটা দেখে তো সে আরও অবাক হয়ে গেল। তখন সে আর কিছু না বলে চলে যেতে লাগলো। আমি স্পষ্ট দেখতে লাগলাম তার চোখে পানি। তখন তিনি চলে যেতে লাগলেন। আমি জানতাম এমনটাই হবে। এতে আমি অনেকটাই খুশি হয়েছি, কারণ সে আমার লাইফের সাথে জড়ায় নাই, আর জড়ালে হয়তো সারা জীবন পস্তাতে হতো। যাই হোক, তারপর আমি আবার বাসায় যাওয়ার জন্য হাঁটতে লাগলাম। আর অন্যদিকে রিয়া বাসায় পৌঁছে গিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে ভাবতে থাকে সেই দিনগুলোর কথা, যে দিনগুলো শুধু অনিমকে সে না ভাবে অপমান করেছে। সব থেকে বেশি খারাপ লাগছে যেদিন অনিমের সাথে ধাক্কা লেগেছিল আর সে পড়ে গিয়ে পেটে ব্যথা পেয়েছিল। আবার সেই তাকে থাপ্পড় মারে আর নানা রকম কথা বলে, কিন্তু সে কোনো রকম সিন ক্রিয়েট না করে চুপচাপ চলে গেল আর বলে, তার সাথে কথা বলেছি আজ 2 বছর হবে, কিন্তু আজও তাকে বুঝতে পারলাম না। তাকে যে আমি এত ভালোবাসি সে কেন বুঝতে পারে না। রিয়া এসব ভাবছে আর নিজে নিজেই কষ্ট পাচ্ছে। আর অন্যদিকে স্নেহা রুমে বসে বসে ভাবছে, আচ্ছা আমি সারাদিন অনিমের কথা কেন ভাবি? আমি কি অনিমকে ভালোবেসে ফেলেছি? ওর মতো ছেলে এই শহরে হয়তো দুটো নেই। এত সহজ সরল মনের মানুষ আমি আর দেখিনি। আমি মনে মনে যেরকম মানুষ চেয়েছিলাম মনে হয় আমি পেয়ে গেছি। তাই খুব তাড়াতাড়ি তাকে আমার মনের কথা বলে দেওয়া উচিত। এইসব ভেবে ভেবে নিজেই হাসছে। আর এদিকে আমি বাসায় এসে শুয়ে পড়লাম। অনেকটা জায়গায় ঘোরা হলো। আর অন্যদিকে বাবা আমাকে খোঁজার জন্য ডাকার উদ্দেশ্যে রওনা দিলেন। তার একটাই কথা, তার ছেলেকে সে ফেরত চায়, ফিরিয়ে দিতে চায় সে ছোট্টবেলাকে, যেটা তার ছেলে চেয়েছিল। আর মিম তো এখনও আমার জন্য কান্না করে প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যাতে আমি তাদের কাছে ফিরে যাই। জানি না আল্লাহ আমার বোনের কথা কবুল করবে কিনা, এসব ভাবছি। আর তখনই মোবাইলটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখলাম রিয়া ম্যামের কল। তখন কলটা রিসিভ করলাম। তখন ম্যাম বলল, মিস্টার অনিম, আগামীকাল অফিসে আসতে পারেন। আসলে ম্যাম 11টার পরে আসি, কেমন? আপনার ইচ্ছে মতো এসেন। আর এখন কি করছেন? শুয়ে আছি ম্যাম, আপনি? আমি ল্যাপটপে একটু কাজ করছি। তখন থেকে স্নেহা কল দিচ্ছে। আমি ম্যামকে বললাম, ম্যাম একটা কল আসছে। ধরেন, কথা বলেন, আমার কাজ শেষ হলে পরে কল দিব। তখন ম্যাম কলটা কেটে দিল আর আমি স্নেহার কল রিসিভ করলাম। তখন স্নেহা বলতে লাগলো, এই তোমার ফোন বিজি ছিল কেন? কার সাথে কথা বলছো? অফিসের বস কল দিয়েছিল, তার সাথে কথা বলছিলাম। ও তাহলে ঠিক আছে। এখন কি করো? শুয়ে আছি। এখন একটু ছাদে আসো তো। কেন? আসতে বলছি, আসো। বেশি কথা বলো কেন? সময় মাত্র 5 মিনিট। তখন আমি আর কিছু না বলে উঠে পড়লাম ছাদে যাওয়ার জন্য, কারণ মেয়েটা এমনিতেই যে রাগে, জানি না পরে কি করে। তাই তাড়াতাড়ি ছাদে চলে আসলাম, কিন্তু কাউকেও তো দেখছি না। তাহলে আমাকে আসতে বললো কেন? তখন ফোনটা বের করতে যাব তাকে কল দেওয়ার জন্য, তখনই সে বলে উঠলো, কল দিতে হবে না, আমি এখানে। তখন পেছনে তাকিয়ে দেখি পেছনে হাতে 2টা কাপ আর সে সিঁড়ি দিয়ে উঠছে। তখন সে আমার সামনে এসে একটা কাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও। তখন কাপটা আমি হাতে নিলাম আর দেখলাম এটা রং চা। তখন আমি বললাম, আরে আপনিও রং চা খান নাকি? আগে খেতাম না, কিন্তু অনেক ভেবে দেখলাম একদিন তো খেতেই হবে, তাই এখন থেকে প্র্যাকটিস করছি, তাই আর কি। তখন আমি চাটা মুখে দিলাম আর জিজ্ঞেস করলাম, চা কে বানিয়েছে? তখন সে বলল সে বানিয়েছে। আচ্ছা, চাটা কি ভালো হয়নি? আরে না, চা খুব ভালো হয়েছে, তাই জিজ্ঞেস করলাম। সত্যি চাটা ভালো হয়েছে? দেখি তো আপনার চাটা। তখন সে আমার হাত থেকে কাপটা নিয়ে এক চুমুক দিল। এটা দেখে আমি একটু অবাক হলাম। আমার চুমুক দেওয়া চা সে খেলো। যাই হোক, দুজনে একটা সাইডে দাঁড়ালাম। তখন স্নেহা বলল, আজকে চাটা মনে হচ্ছে একটু ভিন্ন, নতুন নতুন লাগছে। নতুন নতুন মানে? নতুন মানুষের সাথে দেখছি তাই নতুন লাগছে। আচ্ছা তুমি এরকম কেন? কি রকম? আচ্ছা তুমি এরকম কেন? একদম চুপচাপ থাকো। আসলে আমি এরকমই ছোট থেকে একটু কম কথা বলি,
ঠিক তখনই আমার ফোনে একটা কল আসে, আর এটা থেকে স্নেহা বলল, কে কল দিয়েছে? অফিসের বস কল দিয়েছে। অফিসের বস কি ছেলে না মেয়ে? মেয়ে। এটা বলে কলটা ধরলাম আর সালাম দিলাম। তখন রিয়া ম্যাম বলল, মিস্টার অনিম কি করছেন? ম্যাম আমি ছাদে দাঁড়িয়ে আছি। ছাদে কার সাথে আছেন? মানে পাশে কে আছে? ম্যাম একটা মেয়ে আছে, সে বসে আছে, বাড়িওয়ালার মেয়ে। ও আচ্ছা, আপনি মনে হয় বিজি ছিলেন, সরি ডিস্টার্ব করার জন্য। এটা বলে কলটা কেটে দিল আর আমি বুখার মতো দাঁড়িয়ে রইলাম। তখন স্নেহা বলল, আচ্ছা তোমার বস এরকম কেন? সে এসব কেন জিজ্ঞেস করে যে কোথায় আছো, কার সাথে আছো বা পাশে কে আছে? এসব কি তার কাজ? জানি না সে এরকম কেন বলছে। আচ্ছা তুমি কি ফেসবুক ইউজ করো? কিন্তু বেশি সময় থাকি না। আচ্ছা ফেসবুকের আইডির নাম কি? তারপর তাকে ফেসবুক আইডি দিলাম। তখন সে বলল, নিঝুম রাতের পরি, এটা আমার আইডি, অ্যাড করে নিও। তখন আমি অ্যাকসেপ্ট করলাম আর বললাম, আচ্ছা আমি এখন যাই, আমার রান্না করতে হবে। তারপর সেখান থেকে চলে আসলাম আর নিজের রুমে গিয়ে বসে বসে ভাবতে লাগলাম, আচ্ছা ম্যাম কেন কল দিয়েছিল। আর অন্যদিকে রিয়া ভাবতে থাকে, অনিমের কি কোনো জিএফ আছে? আর থাকলো সে আমার, আমি তাকে ভালোবাসি এবং সেটা অনেক আগে থেকে। সে শুধু আমার, অন্য কারো না। আর স্নেহা তার রুমে গিয়ে ভাবতে থাকে, আমি তো এই 2 দিন অনিমকে ভালোবেসে ফেলেছি। এখন মনে হচ্ছে তাকে ছাড়া আমার বেঁচে থাকাটা কষ্ট হবে, তাই তাকে আমার লাইফে প্রয়োজন। কিন্তু আমার যে একটা সমস্যা আছে, জানি না বাঁচবো কতদিন, কিন্তু তাকে ছাড়াও তো আমি থাকতে পারছি না। এখন মনে হচ্ছে তাকে 1 সেকেন্ডের জন্য আড়াল করলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। তাই এখন গিয়ে দেখে আসি সে কি করে। তখন স্নেহা আমার রুমের সামনে আসে আর দরজায় নক দেয়। তখন আমি দরজা খুলে দেখি সে এখানে। তখন আমি বললাম, আরে আপনি এখানে কেন? রাতে এই রুমে আসবেন না প্লিজ, লোকে অন্য কিছু ভাববে। কি ভাববে? জানি না, আমি আপনার বাসার ভাড়াটিয়া, তাই প্লিজ রাতে আমার রুমে আসবেন না। আপনার বাবা সন্দেহ করতে পারে আর আমাকে বাসা থেকে বের করে দিবে, তাই আসবেন না প্লিজ। ও সন্দেহ করবে তাই না? দাঁড়া, আজকে দেখাচ্ছি, সব সন্দেহ দূর করে দিব। তখন সে আমার শার্টের কলার ধরলো আর ওয়ালের সাথে চেপে ধরলো। সন্দেহ করবে তাই না? দেখো সন্দেহ কাকে বলে। এটা বলে সে আমার টুটের দিকে এগোতে থাকে আর আমি নড়তে পারছি না, কারণ আমার শরীরে তেমন শক্তি নেই যে তার সাথে পেরে উঠব। তার উপর সে আমার 2 হাত চেপে ধরেছে। তখন সে আমার টুটের সাথে টুট মিশিয়ে দিল। আমি আর থাকতে পারছি না, আমি তার সাথে সাথে রেসপন্স দিতে লাগলাম। সে তো পাগলের মতো আমার ঠোঁটগুলো, মনে হচ্ছে এই ঠোঁটগুলো যেন তার নিজের দখল করা। এভাবে 2 মিনিট থাকার পর সে নিজেই ছেড়ে দিল আর বলল, ভালোবেসে ফেলেছি তোমাকে, আই লাভ ইউ। এটা বলে সে আর 1 মিনিটও তাকায় নাই, চলে গেল দৌড়ে। এই 2 মিনিটে আমার সাথে কি হয়ে গেল বুঝতে পারছি না। তখন আমিও এসব মাথা থেকে ঝেড়ে ফেলে রান্না করার কাছে মনোযোগ দিলাম। তখন রান্না করতে করতে ভাবতে লাগলাম, আচ্ছা রিয়া ম্যাম মনে হয় রেগে আছে, একটা কল দিয়ে দেখি কি বলে। তখন তাকে একটা কল দিলাম, কিন্তু কল তো কেটে দিল, মনে হয় সত্যি রেগে আছেন। তখন আমি ফেসবুকে গেলাম আর দেখলাম ম্যাম অ্যাক্টিভ আছেন। তখন তাকে জিজ্ঞাসা করলাম, কল দিচ্ছি ধরেন না কেন? আপনাকে ডিস্টার্ব করতে চাইনি তাই ধরি নেই। কলটা ধরেন, কিছু কথা আছে। তখন আমি আবার কল দিলাম, তখন সে কলটা ধরলো। বলেন কি বলবেন? ম্যাম আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু লাভ কি? আমার জীবনটা তো অগোছালো। আপনি খুব ভালো এবং সুন্দর একটা মেয়ে, খুব ভালো একটা ছেলে আপনার জীবনে আসবে। প্লিজ আমার কথা ভুলে যান, জানি না কতদিন বাঁচবো। তুমি আমার সাথে মিথ্যে বলেছো কেন? কি মিথ্যা বলছি? তোমার যে অপারেশন হয়েছিল বা অপারেশন হওয়ার জন্য টাকা নিয়েছিলে, তুমি বলেছিলে এটা অন্য কারো চিকিৎসার জন্য। অপারেশন তুমি হয়ে মিথ্যে বলেছিলে কেন? যদি জানতাম যে তোমার অপারেশন হয়েছে, তাহলে তো আমি তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করি না বা তোমাকে দিয়ে এত কাজ করাতাম না। আসলে আমি জানতে দিইনি কাউকে যে আমার অপারেশন হয়েছে, সরি না বলার জন্য। বুঝলাম। এখন আগামীকাল অফিসে আসতে হবে এবং সেটাও ঠিক টাইমে। জি ম্যাম, আমি চলে আসবো। তারপর আমি কলটা কেটে দিলাম আর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। একটু পরে স্নেহা আবার কল দিল, আমি রিসিভ করলাম আর বললাম, ঘুমান না এখনো? না ঘুমাইনি, ঘুম আসছে না। চোখ বুজে থাকেন, ঘুম আসবে। আর তখন এটা কি করছিলেন? কেন তুমি বোঝো না কি করেছি? একটু বুঝিয়ে বললেই তো হয়। তখন স্নেহা কিছু না বলে কলটা কেটে দিল, মনে হয় লজ্জা পেয়েছে। তখন আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বের হলাম। গেট দিয়ে বেরোতে যাব, তখন থেকে স্নেহা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কোথায় যাওয়া হচ্ছে? আসলে অফিসে একটা জরুরি মিটিং আছে, তাই বস যেতে বলল। কি
তুমি এখন অফিসে যাবে? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে সকালে আমাকে শপিংয়ে নিয়ে যাবে। বলেছিলাম, কিন্তু অফিসে তো যেতেই হবে। তবে আমি চেষ্টা করব লাঞ্চ টাইমে চলে আসতে, আর আসতে পারলে আপনাকে নিয়ে যাব। কথাটা মনে থাকে জানো। এটা বলে রাস্তা থেকে সরে দাঁড়ালো, আর আমি তাড়াতাড়ি চলে আসলাম। একটা রিক্সাও পাচ্ছি না, মনে হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে, এবং সেটাই করতে লাগলাম। একটু এগোতে একটা কার এসে সামনে দাঁড়ালো, আর ভিতর থেকে বলল, ভিতরে ওঠো। তাকিয়ে দেখি রিয়া ম্যাম গাড়ির ভিতরে। তখন আমি বললাম, আরে ম্যাম আপনি যান, আমি আসতে পারবো। কিন্তু 5 মিনিটের ভিতরে যদি যেতে না পারেন তাহলে যে কি করব? এটা শুনে আমি আর কিছু না বলে গাড়িতে উঠে পড়লাম। তাকিয়ে দেখি ম্যাম মিটমিট করে হাসছে। আমি একটু সাইড চেপে বসলাম। এটা দেখে ম্যাম বলল, এভাবে চেপে বসেছো কেন? না ম্যাম, আমি ঠিক আছি। তখন থেকে ম্যাম আস্তে আস্তে চেপে আমার দিকে আসছে, আর আস্তে করে বলল, এখন কোথায় যাবে? আমি আর কিছু না বলে শক্ত হয়ে বসে আছি। এটা দেখে ম্যাম এবার হেসে দিল। ম্যামকে কিন্তু হাসলে খুব সুন্দর লাগে। এভাবে কোনো রকমে অফিসে পৌঁছে গেলাম। একসাথে দুজনেই অফিসের ভিতরে গেলাম। আমি ম্যামের পিছনে সবাই সালাম দিচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে সবাই আমাকেই সালাম দিচ্ছে। যাই হোক, ম্যামের কেবিনে চলে আসলাম। ভিতরে ঢুকে একটু অবাকই হলাম, এখানে 2টা টেবিল কেন? ম্যাম কি নতুন কাউকে নিল নাকি? কিন্তু এখানে দেখে তো মনে হচ্ছে টেবিলটা চেনা চেনা লাগছে। ভালো করে তাকিয়ে দেখি, আরে এটা তো আমার টেবিল, কিন্তু এখানে কেন? তখন আমি বের হয়ে একটু আমার কেবিনে গেলাম। গিয়ে দেখি আমার জায়গায় আরেকটা লোক বসে কাজ করছে। এটা দেখে আমি আবার ম্যামের কেবিনে গেলাম। গিয়ে ম্যামকে জিজ্ঞাসা করলাম, ম্যাম আমার কেবিনে দিকে অন্য লোক কাজ করছে, তাহলে আমি কোথায় বসে কাজ করব? ম্যাম একটু মুচকি হেসে বলল, এই যে টেবিলটা দেখছেন, এখানে বসে আপনাকে কাজ করতে হবে। কিন্তু এখানে তো আপনার কেবিন, এখানে বসে আমি কি করে কাজ করব? এই, তোমাকে এত কথা বলতে বলেছি, তোমার বসকে? আপনি? তাহলে আমি যা বলবো সেটাই করতে হবে, বুঝলেন মশাই? এখন এখানে চুপচাপ বসে থাকেন। তখন আমি আর কিছু বললাম না, চুপ করে বসে পড়লাম। কেমন যেন লাগছে এখানে বসে থাকতে, কোনো কাজ নেই, তাই বসে থাকতেও ভালো লাগছে না। তাই ম্যামকে বললাম, ম্যাম আজকে না বললেন একটা মিটিং আছে, কোথায় মিটিং? মিটিং তো শুরু করছেন না। ম্যাম একটা রহস্যময় হাসি দিয়ে বলল, মিটিং? আছে তো, এখন চুপচাপ বসে থাকো, কোনো কথা বলবে না। আমার তো একা একা বসে থাকতে ভালো লাগছে না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। না, এখানেই বসে থাকতে হবে, এবং আমার সামনে। তখন ম্যাম পিয়নকে ডাক দিল আর বলল, 1 কাপ রং চা নিয়ে আসেন তো, আদা দিয়ে। ম্যাম আপনি তো কফি ছাড়া অন্য কিছু খান না, তাহলে আজকে চা কেন? আপনি নিয়ে আসেন, আজকে না হয় চা খাই। তখন পিয়ন চলে গেল, আর আমি চেয়ারে বসে রইলাম আর ভাবতে লাগলাম, ম্যাম আজকে চা খাবে, যে কিনা কফি ছাড়া অন্য কিছু খায় না। এসব ভাবছি, এর ভিতরে পিয়ন চা নিয়ে হাজির। চা রেখে সে চলে গেল, আর তখন ম্যাম চার কাপটা আমার দিকে দিয়ে বলল, নাও চা খাও, তাহলে ভালো লাগবে। কিন্তু চা তো আপনার জন্য এনেছেন, তাহলে আমি খাবো কেন? আই, তোকে এত কথা বলতে বলেছি, তাড়াতাড়ি খেয়ে নে, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তখন আমি আর কিছু না বলে কাপটা নিয়ে এক চুমুক খেলাম। দেখলাম ম্যাম আমার দিকে চেয়ে আছে। আমার জন্য কীরকম লাগছে বলতে পারছি না, কীরকম লাগছে। এভাবে প্রায় অর্ধেক চা খেয়েছি। তখন ম্যাম নিজের টেবিল থেকে উঠে এসে আমার হাত থেকে চায়ের কাপটা ছু মেরে নিয়ে গেল। এটা দেখে আমি একটু অবাকই হলাম। পরে যেটা করলো সেটা দেখে তো আরও অবাক হলাম। ম্যাম সেই চা খেতে লাগলো। আমি কিছু বলছি না, শুধু তাকিয়ে আছি। কেন বুঝতে চায় না ম্যাম আমার জীবনের সাথে জড়ালে তার জীবনটা কষ্ট ছাড়া আর কিছুই থাকবে না। আমার মতো করে সারা জীবন পার করতে হবে। আমি তো চাই না আমার জীবনের সাথে কাউকে জড়াতে, আমি তো এমনিতেই ভালো আছি। এভাবে লাঞ্চ টাইম হয়ে গেল। তখন ফোনে শুধু স্নেহা কল দিতে থাকে, তাই আমি ফোনটা সাইলেন্ট করে রাখলাম যাতে ম্যাম বুঝতে না পারে। তখন ম্যাম বলল, চলো লাঞ্চ করে আসি। ম্যাম আপনার সাথে লাঞ্চ অন্যদিন করব, আমার শরীরটা একটু খারাপ লাগছে, যদি কিছু মনে না করাম তাহলে এখন ছুটি লাগতো। কি বলো, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না ম্যাম, বাসায় ট্যাবলেট আছে, সেগুলি খেতে হবে। তখন ম্যাম মনমরা হয়ে বলল, আচ্ছা তাহলে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি যাতে তোমাকে পৌঁছে দিয়ে আসে। আরে না ম্যাম, আমি যেতে পারবো, গাড়ির প্রয়োজন পড়বে না। আই, একদম চুপচাপ যাও আর গাড়িতে ওঠো। তখন আমি আর কিছু না বলে বাইরে এসে দেখি গাড়ি নিয়ে ড্রাইভার দাঁড়িয়ে আছে। তখন আর কি, গাড়িতে করে আসতে হলো। তারপর বাড়িতে পৌঁছে গেলাম। নিজের রুমে যাওয়া মাত্র স্নেহা এসে হাজির, একদম সেজে গুজে রেডি হয়ে এসেছে। তাকে দেখেও আমি আবার ক্রাশ নামক জিনিসটা খেলাম, যেটা খেলে নাকি রোজা ভাঙে না। হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি, কত সুন্দর লাগছে এই মেয়েটাকে। তখন মনে পড়লো ডাক্তারের কথা, আর সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল। তারপর স্নেহা বলতে লাগলো, তোমাকে কয়টা কল দিয়েছি, রিসিভ করনি কেন? তখন মিটিংয়ে ছিলাম, তাই ফোনটা সাইলেন্ট ছিল। আচ্ছা তাড়াতাড়ি রেডি হও।
তখন আমি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এসে দেখি স্নেহা এখনো বসে আছে। তখন আমি বললাম আচ্ছা চলো। তারপর বেরিয়ে পড়লাম আর সে একটা রিক্সা ডাক দিল। তখন আমি বললাম এই এক রিক্সা দিয়ে আমরা কিভাবে যাব? তুমি এক কাজ করে 2টা রিক্সা ডাকো। কিভাবে যাবো মানে? এই গতকাল রাতে কি পড়েছিলাম মনে আছে? এখন যদি না উঠো তাহলে এই মাঝ রাস্তায় পাবলিক প্লেসে আবার ওইটা করবো। না না, আমি উঠতেছি, সবার সামনে এভাবে সম্মান বিলিয়ে দেওয়া যাবে না। তাই উঠে পড়লাম। আমি রিক্সার এক সাইডে বসলাম। এটা থেকে সে আমাকে এক টান দিয়ে তার বুকের উপর নিয়ে আসলো আর বলল, ঠিক মতো বসবি নাকি সারা রাস্তা এভাবে রাখবো?